কম্পিউট শব্দের অর্থ হলো গণনা করা। কম্পিউট শব্দের অর্থ গণনা করা। আর কম্পিউটার হলো গণনাকারী যন্ত্র বা হিসাব যন্ত্র। তাহলে দেখেন কম্পিউট গণনা করা। এটা ভার্ব, আর কম্পিউটার এটা কিন্তু ভার্ব নয়, নাউন। তাহলে কম্পিউট শব্দের অর্থ গণনা করা, পরীক্ষা থাকবে কম্পিউট শব্দের অর্থ কি, ওখানে লেখা থাকবে গণনাকারী যন্ত্র, হিসাবের যন্ত্র, কিন্তু আবার গণনা করা লেখা থাকবে, কিন্তু আমরা কিন্তু ভুল করব। গণনা করা ভার্ব এটা। অ্যাবাকাস হলো এক প্রকার গণনার যন্ত্র। অ্যাবাকাস হলো এক প্রকার গণনার যন্ত্র, এটি বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র। প্রশ্ন হতে পারে বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? অ্যাবাকাস। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। প্রশ্ন হতে পারে কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। এই যে মাইক গুলো বন্ধ করে দেন, শু বাতাস আসতেছে, তাহলে আমাকে আরো জোরে কথা বলতে হবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। একদম নিটিল গিলিল রাখেন। দেখেন চার্লস ব্যাবেজকে, ব্যাবেজের বর্গীজ কম্পিউটারের জনকের বর্গীজ, বাস মনে রাখবেন চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। হাওয়ার্ড আইকেন কম্পিউটার আবিষ্কার করেন। তাহলে কম্পিউটার আবিষ্কার করেন একজন, হাওয়ার্ড আইকেন। আবার কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে, এগুলো মনে রাখবেন। আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড হলো আই, আর সার্কিট হলো সি, আই সি। তাহলে আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট, আপনি পড়ে ফেলবেন। এর আবিষ্কারক হলো জে এস কেলবি, পরীক্ষা খুব থাকে 100% দিয়ে রাখেন। জে এস কেলবি, আইসি, আইসি এটা আবিষ্কার করেছেন জে এস কেলবি। কম্পিউটার চিপ বা আইসি তৈরিতে সর্বাধিক ব্যবহৃত হয় সিলিকন। তাহলে এই যে আইসির কথা বললাম, এই আইসিটাতে তৈরি করতে ব্যবহার হয় সবচেয়ে বেশি সিলিকন। মাইক গুলো বন্ধ করেন, আমি মাইক আরো বন্ধ করতে যাব না। এই যেমন সোলাইমান ভাইয়ের মাইকটা বন্ধ, খোলা আছে। সোলাইমান ভাই, আপনি মাইকটা বন্ধ করেন, হ্যাঁ। আরো যাকে দেখতে পাচ্ছি না, মেহরবানি করে মাইক গুলো বন্ধ করে দেন নিজ দায়িত্বে, তাহলে ক্লাস সুন্দর হবে। ওকে, শুক্রান। তাহলে ভাইয়া ভাইয়া বলতেছিলাম। একটু জুম করলে ভালো হতো। জি। একটু জুম করলে ভালো দেখা যেত। জুম করলে ভালো দেখা যায়, তো জুম করতেছি, কিন্তু জুম করলে এইটাকে সরায় ফেলতে হবে। আচ্ছা দেখি থ্যাংক কোথায় ইউ। গেল। আচ্ছা ঠিক আছে, এই এদিকে সরাইলাম, খেয়াল করেন। হ্যাঁ, তাহলে এখন আর অল- অল্প বলেন। একটু জুম আউট করেন। একটু কমাবো না? হ্যাঁ, বাইরে দেখা যাচ্ছে না এক সাইড। হ্যাঁ, এই যে এখন হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা পড়তেছিলাম যে আইসি এর আবিষ্কারক হলো জে এস কেলবি, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে মার্কিং করে ফেলেন। হ্যাঁ। কম্পিউটার চিপ বা আইসি তৈরিতে সিলিকন ব্যবহার হয়, এটাও আমরা বলছি। মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে। এই 1971 সালে চতুর্পাশে এইভাবে দাগ দিয়ে রাখেন রঙিন কলম দিয়ে। মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে। আবিষ্কারক ডক্টর টেড হফ, ডক্টর টেড হফ। এই দাগটা দিয়ে রাখেন, এটা আসে না তেমন, তারপরও মাইক্রো, এটা লাগবে না। আপনি আসেন কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করার প্রতিষ্ঠান মাইক্রোসফট। তাহলে কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করার প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট, এবং এর প্রতিষ্ঠাতা হলো কিংবদন্তি বিল গেটস। এটা পরীক্ষায় থাকে, তারেক মনোহর একটা ভুল ভালোবাস করছিল এটা নিয়ে। হুম। তো এখানে থাকে, এটা আপনি পড়বেন। এখন দেখেন এক নজরে প্রথম কম্পিউটার, এখান থেকে একটা মার্কস পরীক্ষায় থাকে, আমরা পারি না। দেখেন যদি বলে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি, এ বি সি। যদি বলে বিশ্বের পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটারের নাম কি, ইনিয়াক। তাহলে ইলেকট্রিক বললে ইনিয়াক। ওই যে ই আছে না, ইতে ইলেকট্রনিক, এগুলা এগুলো এব্রিভিয়েশন আছে, আমরা পরে দিব আপনাদেরকে। তাহলে পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার হলো এনিয়াক। আবার যদি বলে বিশ্বের প্রথম মিনি কম্পিউটার, পিডিপি ওয়ান। আপনি এবিসি তে দাগ দেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনিয়াকে দাগ দেন, পিডিপি ওয়ানে দাগ দেন। তারপরে বৈদ্যুতিক কম্পিউটার, যদি প্রশ্ন করে বিশ্বের সর্বপ্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি, তখন আপনাকে আনসার করতে হবে মার্ক ওয়ান। যদি বলে বিশ্বের প্রথম মাইক্রো কম্পিউটারের নাম কি, অল্টেয়ার 8800। এই 8800-র পাশে 100 লিখে রাখেন, মার্ক ওয়ানের পাশে 100 লিখে রাখেন, এগুলো পরীক্ষায় আসে। যদি বলে প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি, ইউনিভ্যাক, ইউনিভ্যাক। আচ্ছা এখন এই যে প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার, দেখেন একটা হলো ইলেকট্রনিক কম্পিউটার এবিসি, পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার ইনিয়াক,
আবার যদি প্রোগ্রাম বিশিষ্ট, প্রোগ্রাম সহ, তাহলে হলো এটসেক। আচ্ছা, আইসি দিয়ে তৈরি ডিজিটাল কম্পিউটার, আইসি আপনারা পড়ছেন ইন্টিগ্রেটেড সার্কিট, একটু আগে পড়ছেন আইসি চিপ। আইসি দিয়ে তৈরি বিশ্বের প্রথম ডিজিটাল কম্পিউটার আইবিএম সিস্টেম 360। এটার পাশে আপনি 200 লিখে রাখেন। এত বেশি পরীক্ষা আসে এই ভদ্রলোক, যা কল্পনা করতে পারবেন না। তারপর এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না। ট্রানজিস্টর ভিত্তিক মিনি কম্পিউটার পিডিবি 8, এটাতে আপনি দাগ দিয়ে রাখেন। তাহলে আমরা এটা একটু আপনাদেরকে ধারণা দিলাম। এখন আসেন প্রথম প্রথম প্রজন্মের কম্পিউটার। এই যে প্রথম প্রজন্মের কম্পিউটারের ব্যক্তি হলো 1946 সাল থেকে 1959 সাল। আপনার সাল মুখস্থ করার প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র খেয়াল করেন এখানে যে প্রথম প্রজন্মের কম্পিউটার, এমন বড় বড় কম্পিউটার ছিল। আমরা দেখেছি, মানে শুনেছি এখানে বা পড়েছি, যে বড় বড় রুমে একটা করে ভ্যাকুয়াম টিউব রাখা লাগতো, এই বড় বড় বেলুনের মতো বিশাল বড় বড়। সেগুলো আবার গাড়ি দিয়ে নিয়ে আসা লাগতো। একটা কম্পিউটার পরিচালনা করতে গেলে তার যন্ত্রপাতি ভ্যাকুয়াম, এই যে কই গেল, ভ্যাকুয়াম টিউব, যে এক বড় বড় এক একটা 2টা রুম 3টা রুম মিলে রাখতে হইতো। তো প্রথম প্রজন্মের কম্পিউটার গুলো ছিল ওইরকম, ভ্যাকুয়াম টিউবের ব্যবহার ছিল। ভাষা কি এগুলো তেমন জরুরি না। আপনার পরীক্ষায় আসবে নিচের কোনটি প্রথম প্রজন্মের কম্পিউটার? এবিসি, এনিয়াক, ইটস্যাক, ইউনিভ্যাক 1। এই চারটা আপনাকে মুখস্থ করতে হবে। তবে এখান থেকে ইনিয়াক আর ইটস্যাকটা পরীক্ষায় চলে আসে। তাহলে প্রথম প্রজন্মের কম্পিউটার এবিসি, ইনিয়াক, ইটস্যাক, ইউনিভ্যাক 1। ইনিয়াক আর ইটস্যাক আপনি সাজেশন করে নেন। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার 1959 থেকে 1965 সাল। খুব সাল জানা লাগবে না, আপনি শুধুমাত্র ব্যবহার কি হয়েছে সেটা জানবেন আর উদাহরণ জানবেন। ট্রানজিস্টরের ব্যবহার, তাহলে প্রথম প্রজন্ম থেকে একটু আপডেট হয়ে গেল, হয়ে এখন পিসিতে আপনার ট্রানজিস্টরের ব্যবহার হয়েছে। আগে ছিল ভ্যাকুয়াম টিউব, এখন হচ্ছে ট্রানজিস্টর, সেই হিসেবে কম্পিউটার একটু ছোট হয়েছে। এখানে উদাহরণ হলো আইবিএম 1400, আইবিএম 1600, আইবিএম 1620, এগুলো মডেল, হ্যাঁ, ওই সময়ের কম্পিউটারের মডেল। আপনাকে বলতে পারে আইবিএম 1400 এটা কোন প্রজন্মের কম্পিউটার, আবার বলতে পারে আইবিএম 1400 এই কম্পিউটারের ভিতরে কিসের ব্যবহার আছে, ট্রানজিস্টর, ভ্যাকুয়াম, তারপরে আইসি, মাইক্রো প্রসেসর, কোনটা আছে। আপনাকে এটা পড়তে হবে, আপনি বুঝে ফেলতে হবে ভালো করে, তাহলে হবে আইবিএম 1400, আইবিএম 1600, আইবিএম 1620, এই তিনটা আপনি পড়বেন। এবং আপনি জানতে হবে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের ট্রানজিস্টর, প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব। এবার দেখেন ভাই, আমার অদক্ষতা এই যে এখানে চলে আসছে তৃতীয় প্রজন্ম, এটা থাকতো এই জায়গায়, আপনারা টেনে এখানে বসাই দিন। তৃতীয় প্রজন্মের কম্পিউটার 1965 থেকে 1971 সাল। খেয়াল করেন ইন্টিগ্রেটেড সার্কিট, আইসির ব্যবহার। তাহলে দেখেন এই যে আইসির ব্যবহার, দেখতে পাচ্ছেন কিনা আইসির ব্যবহার। তাহলে আপনার প্রথমে একটা ব্যবহার, দ্বিতীয় প্রজন্মে একটা ব্যবহার, তৃতীয় প্রজন্মে আইসির ব্যবহার হয়েছে। আইসি ছোট্ট একটা জিনিস, কিন্তু দিন যত যাচ্ছে কম্পিউটার তত ছোট হচ্ছে, কাজের পরিধি তত বাড়তেছে। আর এই যে স্পিড বাড়ানোর জন্য এই জিনিসগুলো আরো ছোট ছোট হচ্ছে, দামি দামি। তাহলে এটা হলো আইসি। এটার মডেল যদি আপনি বলেন IBM 360, কে যেন কথা বলতেছিলেন, যদি মাইকটা বন্ধ করতেন খুশি হইতাম। এই যে আইবিএম 360, IBM 360, এটাকে আপনি 100% সাজেশন করেন, এটা পরীক্ষা বারবার থাকে। এই IBM 360কে এইভাবে ঘুরাই ফেলেন কলম দিয়ে, আর বাকিগুলো লাগবে না। তবে PDB 8টাকে মাঝে মাঝে পড়েন, 50 দেন, আর IBM 360কে 100 দেন। তাহলে আপনার প্রশ্ন হবে IBM 360 এটা কোন প্রজন্মের কম্পিউটার, আবার বলবে IBM 360 এই কম্পিউটারের ভিতরে কি ব্যবহার করা আছে, আইসি ব্যবহার করা আছে। PDB 8 এটা কোন প্রজন্মের এবং এটাতে কি ব্যবহার করা আছে, এটা পড়বেন। এখন দেখেন এই যে চতুর্থ এখানে চলে আসছে ভাইয়া, এই চতুর্থ প্রজন্মের কম্পিউটার হলো 1971 থেকে বর্তমান, 1971 থেকে বর্তমানে হলো চতুর্থ প্রজন্ম। এখানে ব্যবহার করা আছে মাইক্রো প্রসেসর। তাহলে প্রথমে ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় ট্রানজিস্টর, তৃতীয় আইসি, চতুর্থ মাইক্রো প্রসেসর। তাহলে চতুর্থ প্রজন্মে আরো আপডেট করছে, মাইক্রো প্রসেসর ব্যবহার করছে, এটা কম্পিউটার আরো ফাস্ট হয়েছে। এখানে আরেকটি জিনিস ব্যবহার আছে এই প্রজন্মে, VLSI, এটা ব্যবহার আছে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এইটা ব্যবহার করা আছে। প্রশ্ন হতে পারে VLSI কোন প্রজন্মে ব্যবহার, আপনাকে আনসার করতে হবে চতুর্থ প্রজন্মে। বলতে পারে VLSI ব্যবহার হয়েছে নিচের কোন কম্পিউটারে, IBM 3033, IBM 434, PC80 486। এখানে আপনি পড়বেন IBM 3033, IBM 434, এই দুইটাকে ভালো করে পড়বেন। এটা হলো আপনার চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এখন পঞ্চম প্রজন্মের কম্পিউটার আসেন, ভবিষ্যৎ প্রজন্ম।
এখন এই প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর ব্যবহার। অলরেডি কিন্তু এআই এর ব্যবহার শুরু হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এর ব্যবহার করে 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 কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, অনেক কিছু বানায় আর কি। তাহলে এআই শুরু হয়ে গেছে। এই পঞ্চম প্রজন্মের কম্পিউটারে শুধু ভিএলএসআই ব্যবহার না, সুপার ভিএলএসআই ব্যবহার হয়েছে। আপনার প্রশ্ন হবে ভিএলএসআই কোথায় ব্যবহার হয়েছে? চতুর্থ প্রজন্মে। আবার প্রশ্ন হবে সুপার ভিএলএসআই কোথায় ব্যবহার হয়েছে? পঞ্চম প্রজন্মে। ওকে। তবে সাথে একটু করে দেখে নেবেন, মেমোরি হলো ম্যাগনেটিক কেবল, আর এই যে ইন্টিগ্রেটেড সার্কিট। তৃতীয় প্রজন্মে হলো মেমোরি হলো সেমিকন্ডাক্টর। এগুলো একটু দেখে নিবেন, হ্যাঁ একটু দেখে নিবেন, আমি সংক্ষেপ করে নোট করছি আর কি, অনেক তথ্য ছিল। এখন আসেন কম্পিউটারের প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো হাইব্রিড, দুই নম্বর ডিজিটাল, তিন নম্বর অ্যানালগ। তাহলে এক নম্বর হাইব্রিড কম্পিউটার, আপনার পরীক্ষায় প্রশ্ন থাকবে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয় হলো ক নম্বর হাইব্রিড, খ নম্বর ডিজিটাল, গ নম্বর অ্যানালগ, চার নম্বর মাইক্রো। এইভাবে লেখা থাকবে। তখন আপনাকে আনসার করতে হবে, এই জায়গাটা বুঝে আনসার করতে হবে, অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয় হলো হাইব্রিড কম্পিউটার। আপনাকে এই লাইনটা হুবহু মুখস্থ রাখতে হবে। আমাদের কি রেকর্ড হচ্ছে ভাইয়া? রেকর্ড হচ্ছে? জি, আচ্ছা রেকর্ড জি। হচ্ছে। জি, হচ্ছে আচ্ছা হচ্ছে আচ্ছা রেকর্ড। আচ্ছা, না হলে কালকে আপনারা যাবেন। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন। তাহলে হাইব্রিড এটা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়, এই দুইটা নিচে দাগ দিয়ে দেন, অ্যানালগ ডিজিটাল। আচ্ছা, হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয় কোথায়? এটা পরীক্ষায় আসে। এটা পরমাণু শক্তি উৎপাদন, জঙ্গি বিমান, মহাকাশযান, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আপনি দাগ দিবেন পরমাণু শক্তি উৎপাদন, আর দিবেন মহাকাশযান, আর দিবেন ক্ষেপণাস্ত্র, এই তিনটায় দাগ দেন। এই তিনটা পরীক্ষা আসে। দুই নাম্বার ডিজিটাল। ডিজিটাল কম্পিউটার বাইনারি সংখ্যা ব্যবহার করে সমস্যার সমাধান করে, এই জন্য এটা ডিজিটাল কম্পিউটার বলা হয়। মানে কম্পিউটার প্রকার ভিতরে এখন সবচেয়ে ডিজিটাল যে আকার ধারণ হয়েছে সেটা হলো বাইনারি সংখ্যার কারণে। তাহলে বাইনারি সংখ্যা ব্যবহার করার কারণে, সমস্যা সমাধান করার কারণে এখন যে কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার হচ্ছে সেগুলো ডিজিটাল কম্পিউটার। বর্তমান কম্পিউটার প্রায় ম্যাক্সিমাম গুলো ডিজিটাল কম্পিউটার। এটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত হয়। তিন নম্বর অ্যানালগ, পরিমাপ সংক্রান্ত কাজ করে। এখানে এটি অল্ডার কম্পিউটার। আপনাকে বলবে যে অল্ডার কম্পিউটার নিম্নের কোনটি? অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, এইভাবে বলবে সুপার। তখন আপনাকে বলতে হবে অ্যানালগ। এখানে আর বেশি তথ্য নাই। সামনে আমরা যাই। সামনে যাই আমরা, কে যেন কল উঠেছে, দেখ দিছে, সমস্যা নাই। এখন দেখেন আকৃতি এবং কার্য দক্ষতার উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদ। মাইক্রো কম্পিউটার, এক নম্বর মাইক্রো কম্পিউটার। তার মাইক্রো কম্পিউটার কারে বলে? মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকার কম্পিউটার। আপনি একটু আগে পড়ছেন এই যে চতুর্থ প্রজন্মে মাইক্রো প্রসেসর ব্যবহার হয়েছে, ভিএলএসআই এখানে। তার মানে এই জাতীয় কম্পিউটার IBM 3033, IBM 434, এগুলো কম্পিউটারকে বলা হয় মাইক্রো প্রসেসর কম্পিউটার। তাহলে মাইক্রো কম্পিউটার বলা হয়। পার্সোনাল কম্পিউটার কারিগরি নামই মাইক্রো কম্পিউটার। আমি যে ল্যাপটপটা ইউজ করতেছি বা অন্যরা পার্সোনাল পিসি ব্যবহার করতেছেন বর্তমান পার্সোনাল কাজে যেগুলা, এগুলো সবই হলো মাইক্রো কম্পিউটার, প্রত্যেকটার ভিতরে মাইক্রো প্রসেসর লাগানো আছে। আচ্ছা, কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার মিলে হয় পিসি। পরীক্ষায় প্রশ্ন আসে কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার মিলে কি হয়? ক নম্বর পিসি, খ নম্বর মাদারবোর্ড, গ নম্বর ইনপুট, ঘ নম্বর আউটপুট। এই যে এইভাবে প্রশ্ন করে, বিভ্রান্ত করে, তা আপনি পিসি আনসার করবেন। দুই নম্বর মিনি কম্পিউটার, মধ্যম সারির কম্পিউটার হলো মিনি কম্পিউটার। মিনি কম্পিউটারের উদাহরণ হলো PDP-11। তাহলে PDP-8 পড়ছেন আপনি, সেটা পড়ছেন আপনি চতুর্থ প্রজন্মের কম্পিউটার। তাহলে PDP-8 হলো মিনি কম্পিউটার, নোভা 3 হলো আপনার কি বলে মিনি কম্পিউটার। এখান থেকে এই দুইটা আপনি কম্পিউটার নাম মুখস্থ রাখবেন। তিন নম্বর থেকে পরীক্ষায় বেশি আসে, আপনি এখানে 3 3 স্টার দিতে পারেন এবং 100% লিখে রাখতে পারেন। এই পুরোটা থেকে এখান থেকে প্রশ্ন করে। মিনি কম্পিউটার মধ্যম সারির কম্পিউটার না, মেইন ফ্রেম, সরি মেইন ফ্রেমের কথা বলতেছি। এটি একটি বড় কম্পিউটার। মেইন ফ্রেমের সংজ্ঞা শুনুন। এটি একটি বড় কম্পিউটার, এটি এমন একটি বড় কম্পিউটার যার সঙ্গে অনেকগুলো ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক কাজ করতে পারে। তাহলে মেইন ফ্রেম কম্পিউটার সংজ্ঞা কি? এটা একটা বড় কম্পিউটার। এটি এমন একটি বড় কম্পিউটার যার সঙ্গে অনেকগুলো ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক কাজ করতে পারে। এটা পরীক্ষা খুব থাকে এইখান থেকে। এবং এই যে IBM 1620, এটা বারবার পরীক্ষা উঠায় দেয় ভাই। IBM 1620 এটা কি কম্পিউটার? মেইন ফ্রেম কম্পিউটার। ঠিক আছে, এখান থেকে আপনি শুধুমাত্র একটা পড়বেন IBM 1620, আর একটা পড়বেন NCRN 8370।
তবে আমি যখন পরীক্ষা নিব আপনাদের, তখন কিন্তু আমি একটাও ছাড় দিব না, আপনাদেরকে আটকানোর জন্য, ক্রিটিক্যাল প্রশ্ন করার জন্য এই দিক থেকে, এই দিক থেকে, সেদিক থেকে সব জায়গায় দিব। যা জায়গায় দিব সেটা গুরুত্বের সাথে পড়বেন, বাকিগুলো আপনারা পড়বেন, সময় তো আছে। এখানে আইবিএম 3030 পড়ে নিন। 4 নম্বর দেখেন তো কি, সুপার কম্পিউটার। অত্যন্ত অত্যন্ত শক্তিশালী দ্রুতগতিতে কাজ করতে সক্ষম এই কম্পিউটার বৈজ্ঞানিক, এটাও কিন্তু বৈজ্ঞানিক গবেষণা, তবে জঙ্গি বিমান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা ইত্যাদি কাজে ব্যবহার হয়। তবে বৈজ্ঞানিক গবেষণায় নিম্নের কোন কম্পিউটার ব্যবহার হয়? আপনাকে সুপার কম্পিউটার দেখাতে হবে। এই 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 যে বৈজ্ঞানিক গবেষণায় আর এই সুপার, এটা পরীক্ষা থাকি, আপনি বৈজ্ঞানিক গবেষণা এবং প্লাস সুপার কম্পিউটার এটার সাথে সুন্দর বোধ করে ফেলেন, মার্জিন দিয়ে ফেলেন, আর এগুলো একটু কমই আসে। দেখেন, এই কম্পিউটার হলো ক্রে 1, ক্রে X MP, সাইবার 205। কষ্ট হলো মুখস্থ করে রাখবেন, এখান থেকে পরীক্ষা আসে। কম্পিউটার বাস কাকে বলে? বাস, আমরা তো বাস বলি, বাস এটি এমন এক গুচ্ছ তার যা দিয়ে তথ্য পরিবাহিত হয়। কম্পিউটার বাসের সংজ্ঞা হলো, এটি এমন এক গুচ্ছ তার যা দিয়ে তথ্য প্রবাহিত হয়। এটা পরীক্ষা আসে কিন্তু, এই জন্য আমি যেগুলো আসে সেগুলো লাইনগুলো আমি আনার চেষ্টা করছি। এই লাইনটা সুন্দর করে পড়ে রাখবেন। হার্ডওয়্যার কাকে বলে? কম্পিউটার ব্যবস্থার সকল ভৌত যন্ত্রাংশ, যন্ত্রপাতি ও মেকানিক্যাল ডিভাইস, কিবোর্ড, প্রিন্টার, মনিটর ইত্যাদিকে হার্ডওয়্যার বলে। এটা জাস্ট একটা আমরা ধারণা দিচ্ছি। 2 নম্বর পেজে আসেন। হার্ডওয়্যার 3 প্রকার। 1 নম্বর হলো ইনপুট, 2 নম্বর হলো সিপিইউ, 3 নম্বর হলো আউটপুট। আমরা এভাবে বলতে পারি, 1 নম্বর ইনপুট, 2 নম্বর আউটপুট, 3 নম্বর সিপিইউ। 1 নম্বর ইনপুট, এটা দেখেন, প্রোগ্রাম বা ডাটা গ্রহণকারী কম্পিউটারের অংশ। পরীক্ষা আসে যে ডাটা গ্রহণ করে নিম্নের কোনটি? ইনপুট, আউটপুট, সিপিইউ, মাদারবোর্ড। তাহলে গ্রহণ করে, ইনপুটে আমরা তথ্য দেই, আমরা ইনপুট করি কম্পিউটার বসে, যখন আপনাদের লেকচার শিট তৈরি করি তখন আমরা ইনপুট করি, এটাকে বলে ইনপুট। আর এরা এই কম্পিউটার যখন আবার প্রিন্টারের মাধ্যমে ফটোকপি করে বের করে দেয়, এটা হলো আউটপুট, আমরা হাতে ধরে দেখতে পারি। তাহলে আপনার দিতে হয় গ্রহণ করানোর জন্য, যেটা করেন সেটা হলো ইনপুট। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এগুলো আমাদের 1 নম্বর শিটে সব দেওয়া আছে এব্রিভিয়েশন। কম্পিউটারের সকল কার্যক্রম, প্রক্রিয়াকরণ ও নিয়ন্ত্রণ অংশ। আপনার যে কম্পিউটার আছে, এটার সকল কার্যক্রম সে প্রসেস করে দিবে এবং কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, তার কাজ হলো সিপিইউর কাজ। 3 নম্বর আউটপুট, প্রক্রিয়াকরণের পর ফলাফল পাওয়ার অংশ। তাহলে প্রক্রিয়াকরণের পর ফলাফল পাওয়ার অংশ, ওই যে আমরা যেটা বলছি আউটপুট। আচ্ছা, এখান থেকে আপনার এত কিছু হিবিজিবি জানার দরকার নাই, আপনি শুধু মাথায় নেওয়ার জন্য আমি এটা আপনাকে দিছি, আহামরি এটা ওইগুলো পরীক্ষা কম আসে। এখন দেখেন, আউটপুট গেল সফটওয়্যার। কোন নির্দিষ্ট কম্পিউটারের সকল ধরনের প্রোগ্রামকে সফটওয়্যার বলে। আপনার কম্পিউটারে, ল্যাপটপে যা আছে অ্যাপস, সকল কিছুই সফটওয়্যার। সফটওয়্যার এটি আহ, এই যে মঞ্জুরুল ভাই দাগাদাগি করতেছে মনে হয় নাকি? সফটওয়্যার দেখেন, কোন নির্দিষ্ট কম্পিউটারে সফটওয়্যার 2 প্রকার। একটা হলো অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার, 2 নম্বর হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ভাইয়া, আমি এই যে হার্ডওয়্যারে এখানে অনেক কথা বলছি, এখান থেকে প্রশ্ন আসে না তা না, কিন্তু এগুলো আসে না, একটু কৌশল আসে, সামনে দেখাবো। কিন্তু সফটওয়্যার থেকে প্রশ্ন আসে। কি আসে? সফটওয়্যার 2 প্রকার, একটা হলো অপারেটিং সিস্টেম আর একটা হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এখানে দুইটা নাম আছে। অপারেটিং সিস্টেমের অপর নাম হলো সিস্টেম সফটওয়্যার। আপনার পরীক্ষায় আসবে অপারেটিং সিস্টেমের অপর নাম কি? সিস্টেম সফটওয়্যার। আপনি এটাকে ভালো করে মার্জিন করেন, মার্কিং করেন। অপারেটিং সিস্টেমের অপর নাম হলো সিস্টেম সফটওয়্যার, আর অ্যাপ্লিকেশন প্রোগ্রামের অপর নাম হলো ব্যবহারিক প্রোগ্রাম। এটা হচ্ছে এই সিস্টেম সফটওয়্যারটা পরীক্ষা বারবার থাকে। এখন খেয়াল করেন ভাইয়ারা, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণে কাজ করে থাকে তাকে সিপিইউ বলে। আমরা আগেও পড়েছি। এটার আবার 3টা অংশ। এই সিপিইউ 3 অংশে কাজ করে। একটা হলো আপনার কন্ট্রোল করে, মানে নিয়ন্ত্রণ করে, এই জন্য বলছে সিইউ। সিতে কন্ট্রোল, ইতে ইউনিট, একটা জায়গা আছে ইউনিট, কন্ট্রোল করার জায়গা, নিয়ন্ত্রণ করার জায়গা, এই জন্য সিইউ। আরেকটি 2 নম্বর সিপিইউর কাজ হলো গাণিতিক যুক্তি অংশ, এএলইউ। এতে এরিথমেটিক, এলতে লজিক, ইউতে ইউনিট, অর্থাৎ গাণিতিক যুক্তির অধ্যায়, মানে এই গাণিতিক বিষয় আশয় নিয়ে সিপিইউ কাজ করে। এ পাশে আপনার নিয়ন্ত্রণ অংশ নিয়ে কাজ করে। আরেকটি অংশ হলো প্রধান স্মৃতি অংশ বা এমএমইউ।
মানে মেইন মেমোরি ইউনিট, এটা কাজ করে। আপনার এত কিছু দরকার নাই, আপনি সিপিইউ কাজ করে এএলইউ কে নিয়ে, এটা পরীক্ষা থাকে যে সিপিইউ এর ভিতরে গাণিতিক যুক্তি নিয়ে কাজ করে নিম্নের কোনটি, সিইউ, এএলইউ, এমএমইউ নাকি অপারেটিং সিস্টেম? তখন আপনাকে আনসার করতে হবে এএলইউ। এএলইউ একটি কম্পিউটারে গাণিতিক বা যুক্তিমূলক কাজ করে, কম্পিউটারের সিপিইউ এর যে অংশ গাণিতিক সিদ্ধান্তের কাজ করে, এএলইউ। যে কথা বলছি সে কথাই। হার্ড ডিস্ক, প্রোগ্রাম থেকে কপি করা ডাটা হার্ড ডিস্কে থাকে। ভাইয়া প্রশ্ন আসে পরীক্ষায়, আমার কলেজের ভাইয়ারা একটু মনোযোগ দিবেন। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? হার্ড ডিস্কে, ইনপুটে, আউটপুটে, মাদারবোর্ডে। আপনাকে হার্ড ডিস্কে আনসার করতে হবে। এটা 100% ইম্পর্টেন্ট। আপনি রঙিন কলম দিয়ে এখান থেকে দাগ দিয়া এই পর্যন্ত দাগ দেন, দাগ দেন। তাহলে প্রোগ্রাম থেকে কপি করা ডাটা হার্ড ডিস্কে থাকে। আচ্ছা, এটি একটি স্টোরেজ ডিভাইস, এখান থেকে দাগ দেন, এটাও থাকে। বলবি হার্ড ডিস্ক কেমন ডিভাইস, স্টোরেজ ডিভাইস, এর 4টা অপশন দিয়ে দিবে, হ্যাঁ। অথবা বলবে নিচের কোনটি স্টোরেজ ডিভাইস, এভাবে দিবে। আচ্ছা, হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। 100 না ভাইয়া, আমি বলবো 500% আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। আপনি সুন্দর করে মন মতো করে দাগায় রাখেন, এটা আপনার সাজেশন। মাইক্রো প্রসেসর, এটি একটি ভিএলএসআই সিলিকন চিপ। ওই যে আপনি চতুর্থ প্রজন্মে পড়ছেন যে মাইক্রো প্রসেসর আছে, ব্যবহার আছে, আর সেখানে সুপার ভিএলএসআই আছে, অমুক তমুক আছে, সিলিকন চিপ আছে, সে কথা বলছে। আচ্ছা ভাইয়া, এখানে আসেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডাটা বাস এর উপর ভিত্তি করে মাইক্রো প্রসেসরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এখান থেকে একটা প্রশ্ন আসে, ডাটা বাস এর উপর ভিত্তি করে মাইক্রো প্রসেসরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট। এই 4টি ভাগ। আরেকটি আছে 128 বিট। তবে আপনার আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট 128 বিট। এই 128 বিট এটা পরীক্ষা বারবার থাকে, আমরা এখনই পড়বো। 8 বিটে দুইটা, 8008, 8080। তাহলে 8 যে বিট বললাম, ডাটা বাসের উপর ভিত্তি করে মাইক্রো প্রসেসরকে কয়টি ভাগ করছে? 1 নম্বর হলো 8 বিট ভাগ। এই 8 বিটে 8008 আছে, 8080 আছে। তার চেয়ে একটু বড় হলো 16, তার চেয়ে একটু বড় 16। তাই দেখেন 80-র চেয়ে একটু বড় 8086। তাহলে 8 বিটে 8008, 8080, 16 বিটে 8086, এই 86 একটু বড়। 32 বিট ভাইয়া তার চেয়ে বড়, এই দেখেন 98। আপনি যদি বলেন 8098, দোষের কিছু নাই, কিন্তু আপডেট হয়ে সেটা হয়েছে উইন্ডোজ 98। আপনি 98 মনে রাখবেন। তাহলে 8008 হলো 8-এর, 80 হলো 8-এর, আর 16 বিট হলো একটু বেশি, 86, 80 থেকে 86। 32 বিট একটু বেশি, 86 থেকে 98। তাহলে উইন্ডোজ 98 এটা পরীক্ষা থাকে, উইন্ডোজ এনটি পরীক্ষা থাকে না, এই ইউনিক্সটা পরীক্ষা থাকে, ইউনিক্স। তাহলে প্রশ্ন হবে ইউনিক্স এটা কত বিটের? আপনাকে বলতে হবে 32 বিটের। উইন্ডোজ 98 কত বিটের? বলতে হবে 32 বিটের। বলবে যে 8080 এটা কত বিটের? 8 বিটের। 8086 কত বিটের? 16 বিটের। আচ্ছা আসেন এখন ইউনিক্স কত বিটের? 64 বিট। দেখেন ইন্টেল কোরাই 3, কোরাই 5, কোরাই 7, ইন্টেল ইন্টিয়াম। আচ্ছা, কোরাই 3, কোরাই 5, কোরাই 7 এটা 64 বিট, মনে রাখেন, সহজ আছে। এই যে আমার এটা কার্সরের কারণে ভুল হয়ে গেছে ভাইয়া, এই জায়গা ফাঁকা হয়ে গেছে, এটা 128 হবে। 128 বিটের হলো IPv6, এটা পরীক্ষা বারবার থাকে। আজকে ক্লাসে অনেকে কঠিন মনে করবেন, কিন্তু কঠিন না। এটাই সবচেয়ে কঠিন ক্লাস, হ্যাঁ, এটা আমরা মানতে হবে, সবচেয়ে কঠিন, জটিল এবং কঠিন কঠিন ওয়ার্ড এটা, কিন্তু পরীক্ষায় মজা পাবেন, দেখবেন মজা পাবেন। তাহলে 128 বিট হলো ভাইয়া, আপনি এটা সুন্দর করে 128 লিখবেন, IPv6। কখনো হাইফেন থাকবে, কখনো থাকবে না, এটা পরীক্ষা বেশি থাকে। ওকে, এবার আসেন কিবোর্ড। কিবোর্ড হলে আমাদের ক্লাসটা শেষে যাবে। কিবোর্ড, কিবোর্ডে যদি আমরা যাই, আমরা ক্লাস শুরু করছি কয়টায়? আমরা ক্লাস শেষ করছি 9:30। ও, 30 মিনিট আমাদের পড়া চেপে গেছে আজকে। হুম, আর 10 মিনিট আমাদের হয়ে যাবে। তাহলে কিবোর্ড দেখেন, কিবোর্ড হলো এটি ইনপুট ডিভাইস। কোনটা ইনপুট, কোনটা আউটপুট, কোনটা ইনপুট বোধ আউটপুট, এগুলো আমাদের 1 নম্বর লেকচারে আছে। আমি চাইছিলাম আজকে আপনাদেরকে 1 নম্বর লেকচারটা খুব মজা করে পড়াবো, এটা হালকা পড়াবো, দুইটা হয়ে গেলে ভালো হইতো, কিন্তু আচ্ছা এটা পরে দেখতেছি। তাহলে কিবোর্ডে এটি এটি ইনপুট ডিভাইস, একে বলা হয় কনসোল। পরীক্ষা আসবে যে কনসোল কাকে বলা হয়, কিবোর্ডকে, মাউসকে, স্ক্যানারকে, স্পিকারকে। আর 10 মিনিটে হবে না, লিঙ্ক দিতেই হবে আমাদেরকে। আচ্ছা দেখেন, তাহলে কিবোর্ডে এটি ইনপুট ডিভাইস, একে কনসোল বলা হয়, কনসোল ডাক দিবেন।
একটি কিবোর্ডে সর্বোচ্চ 105টি কি থাকে ভাইয়া? আমার কি ভিডিও চালু আছে দেখেন তো, আমি কিবোর্ড ধরলে কি দেখা জি যায়? আছে। আমার হাতে তো একটা কিবোর্ড আছে, দেখা যায় কিনা? জি জি জি। দেখা যায়। হ্যাঁ, এটা তো হ্যাঁ ছোট হ্যাঁ। কিবোর্ড। দেখা যায়। ছোট কিবোর্ড, এই কিবোর্ড আর 105টা কি নাই। সবচেয়ে বড় কিবোর্ড যেটা, সেটাতে 105টা কি আছে। এখানে বলছে কি ভাইয়া, এখানে কোথায় গেল, আমি কোথায় আছি, হ্যাঁ সরি, একটি কিবোর্ডে সর্বোচ্চ এই একশো যে পাঁচটি কি সর্বোচ্চ থাকে? 105টি কি কি ভাইয়া, কোনটা, এই যে এগুলা কি, এগুলা কি, এই প্রত্যেকটা বাটন, এগুলাকে কি বলা হয়? ওকে, খেয়াল করেন, আমি এটা নিয়ে খুলে দিই কিবোর্ডটা, নাহলে কিবোর্ডের খুলে দিয়ে আপনাদের বোঝাচ্ছি। তাহলে এখন দেখা যেত ভাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া? বলবেন, দেখা গেলে বলবেন। দেখা যায়। আচ্ছা ঠিক দেখা আছে, যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে। অনেকেই ভালো বুঝেন, অনেকে আবার আমাকে দেখা গেলো কিবোর্ড সম্বন্ধে ধারণা নাই, তাদের জন্য ভাইয়া, আপনার জি। আপনার বিরক্ত হবেন না প্লিজ। তাহলে 105টি কি থাকে, এতে সংখ্যা সূচক নিউমেরিক কি 17টি। এই যে খেয়াল করেন আমার দিকে, এখানে 1 2 3 4 5 6 এই পাশেও আছে। তবে এটা তো ছোট কিবোর্ড, ছোট কিবোর্ড, এই জন্য 10টা পর্যন্ত ডিজিট আছে। বড় কিবোর্ডে এই যে নিউমেরিক সংখ্যা সূচক বা নিউমেরিক, সংখ্যা সূচকের আরেক নাম হলো নিউমেরিক, অর্থাৎ এই যে 1 2 3 4 5, এগুলো 17টি। কয়টি ভাইয়া? 17টি। সাধারণত 17টি। কিবোর্ডের বিন্যাসকে বলা হয় কিউআরটি, QYERTY। এটা ভাইয়া পরীক্ষা খুব থাকে, এইটার মার্কিং করেন, পরীক্ষা খুব থাকে ভাইয়া এটা। সাধারণ কিবোর্ডের বিন্যাসে কি বলা হয়? এখন দেখেন কিবোর্ডের উপরে F1 F12 পর্যন্ত বোতামগুলোকে ফাংশন কি বলে। এই যে দেখেন, দেখা না গেলে বলবেন, এই যে F1 2 3 4, উপরের লাইনে, উপরের সারির এফ থেকে শুরু করে এই লাইনটা পুরোটা F1 2 12, 12 পর্যন্ত এদেরকে ফাংশন কি বলা হয়? এফ মানে ফাংশন, এদেরকে ফাংশন কি বলা হয়? এখন দেখেন, কম্পিউটারের অধিকাংশ প্রোগ্রাম এই লাইন লাগবে না, এটি হেল্প, এটা লাগবে না। এখন দেখেন কিবোর্ডে সংরক্ষণ কি হিসেবে ব্যবহৃত হয় F12 কি। এই যে লাস্টে যে F12 কিটা আছে, F12 কি, এটা সংরক্ষণ কি, সংরক্ষণ কি। ওকে, এখন খেয়াল করেন, কম্পিউটারের অধিকাংশ প্রোগ্রাম, এটা লাগবে না। কম্পিউটারে 12টি ফাংশন কি থাকে, তাহলে F1 থেকে শুরু করে F12 পর্যন্ত। আপনার প্রশ্ন হবে, কম্পিউটারের ফাংশন কি কয়টা, আপনাকে আনসার করতে হবে 12টি। সর্বোচ্চ কয়টি? 105টি। নিউমেরিক কয়টি? 17টি। আচ্ছা ভাইয়া, এখন আমরা একটু সামনে আগাবো। কিবোর্ডের প্রত্যেকটি কির এক একটি অনন্য কোড আছে। এই যে প্রত্যেকটা কিডের একটা ভিতরে অনন্য কোড আছে, যিনি আবিষ্কার করছেন তিনি সেটা জানেন। তাকে স্ক্যান কোড বলা হয়, পরীক্ষা থাকে, তাকে কি কোড বলা হয়? স্ক্যান কোড বলা হয়। আবার দেখেন, কিবোর্ডের শিফট কন্ট্রোল অল্টার, এই যে ভাই আমি দেখাবো, আপনারা বলবেন দেখা যায় কিনা। এই যে শিফট, এই যে কন্ট্রোল, জি ভাই, দেখা তারপর যায়। এই যে অল্টার, এই তিনটাকে বলা হয় মডিফায়ার। মডিফায়ার কি, কি বলা হয়? মডিফায়ার কি। পরীক্ষা আসবে যে নিচের কোনটি মডিফায়ার কি। শিফট কন্ট্রোল অল্টার এগুলো মুখস্থ করবেন। শেষ, কিবোর্ডের কাজ মোটামুটি। এখন দেখেন, অব্র কিবোর্ড তৈরি করেন ডাক্তার মেহেদী হাসান, আর বিজয় কিবোর্ড তৈরি করেন মোস্তফা জব্বার। এই যে বিজয় বরকিজ্য, মোস্তফা জব্বারে বরকিজ্য, পড়ে নিবেন, হ্যাঁ, সমস্যা নাই। এটা গেল। 1963 সালে ডগলাস এঞ্জেলবার্ট মার্স মাউস আবিষ্কার করেন। তাহলে মাউস আবিষ্কার কত সালে হয় বলেন? 1963 সালে হয়। এই 1963 সালটা আপনি এভাবে আন্ডারলাইন করে রাখেন। আর এই যে ডগলাস, বা এটা লাগবে না, এঞ্জেলবার্ট লাগবে না। মাউস নড়ালে পর্দার একটি তীর বা হাতের মতো চিহ্ন নড়াচড়া করে, তাকে কার্সর বলে। এই সহজ প্রশ্নটা পরীক্ষা আসে, যে মাউস নড়ালে পর্দায় একটি তীর বা হাতের মতো চিহ্ন নড়াচড়া করে, তাকে কি বলে? কার্সর। ভাইয়া মাইক বন্ধ করবেন, এটি দেখতে অনেকটা ইঁদুরের মতো, এই জন্য এর নাম নাউন। মাউস দিয়ে ক্লিক, ড্রাগ ও সিলেক্ট করা হয়, নটা বেশি হয়েছে কেটে দিবেন। তাহলে মাউস দিয়ে প্রশ্ন আসবে, ক্লিক, ড্রাগ, সিলেক্ট করা হয় কি দ্বারা? মাউস বা কি কি দ্বারা, এটা অপশন আমরা পড়ে নেবেন। এখন আসেন OMR। OMR খুবই গুরুত্বপূর্ণ, অপটিক্যাল মার্ক রিডার। এর আমাদের 1 নম্বর শিটে আছে। এটি ইনপুট ডিভাইস, এটি সাধারণত নৈবিত্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। আপনার পরীক্ষায় আসবে যে নৈবিত্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কি ব্যবহার হয়, OMR নাকি OCR? আরে বাবা, কাজ করিস না কেন? দেখেন, OCR নাকি MICR নাকি প্রিন্টার, বহুত জিনিস আছে। আচ্ছা, ব্যবহার হয়। তাহলে আপনাকে বলতে হবে যে নৈর্ব্যক্তিক পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নে OMR ব্যবহার হয়। আর একটা হবে জনমত জরিপে কি ব্যবহার হয়? OMR ব্যবহার হয়। আদমশুমারিতে কি ব্যবহার হয়? OMR ব্যবহার হয়। এই তিনটা আন্ডারলাইন দিয়ে রাখেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিক। OCR,
এটি ইনপুট ডিভাইস, চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল, ইন্স্যুরেন্স প্রিমিয়াম নোটিশ ইত্যাদি। আপনি এখানে শুধু একটা দাগাবেন, ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিল এটা আন্ডারলাইন করেন, যে ইলেকট্রিক বিল তৈরিতে কিসের ব্যবহার হয়, ওএমআর, ওসিআর, এমআইসিআর। আপনাকে আনসার করতে হবে। ওকে, তারপর দেখেন মনিটর। ভাইয়া এই যে মনিটরটা পড়েন, এটি কম্পিউটারের গ্রহণ মুখ। কম্পিউটারের গ্রহণ মুখ, মনিটরে লেখা ও ছবি দেখানো হয়। তাহলে প্রশ্ন হবে, লেখা ও ছবি দেখানো হয় কোথায়? মনিটরে। ভিজিএ এর পূর্ণরূপ কি? ভিডিও গ্রাফিক্স, ভিডিও গ্রাফিক্স অ্যারে। ওকে, প্রিন্টার দেখেন, প্রিন্টার থেকে প্রশ্ন হয়। প্রিন্টার কাগজে আউটপুট প্রদান করে, তেমন জরুরি না। এটি ইম্প্যাক্ট ও নন ইম্প্যাক্ট প্রিন্টারে বিভক্ত। আপনার প্রশ্ন হবে, ইম্প্যাক্ট ও নন ইম্প্যাক্ট কোনটির সাথে সম্পর্কিত? ওএমআর, ওসিআর, প্রিন্টার, এমআইসিআর। আপনাকে প্রিন্টার আনসার করতে হবে। এবং লেজার প্রিন্টারের নাম হলো পেজ প্রিন্টার। এটা মাঝে মাঝে আসে, আপনি তাক দিয়ে রাখেন। লেজার প্রিন্টার নাম হলো পেজ প্রিন্টার। আর লেজার প্রিন্টারটা সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদান করে। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, যে সবচেয়ে দ্রুত গতিতে প্রিন্ট প্রদান করে উন্নত মানের কোনটি? লেজার। কোনটি? লেজার। কোথা থেকে যেন সাইদুল ভাই মাইকটা বন্ধ করেন তো। সাইদুল ভাই, সাইদুল ভাই আপনি মাইকটা বন্ধ করেন, আপনার মাইকটা চালু। ভাই সাইদুল ভাই আপনি শুনতে পাচ্ছেন? মাইক বন্ধ করেন। আচ্ছা, লেজার দেখেন, লাইট অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন অন স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এইটাকে ভালো করে পড়বেন। সাইদুল সাইদুল ভাই আমাদের কথা শুনতেছেন না আপনি? একটু কাইন্ডলি আপনি মাইকটা বন্ধ করে দেন। এই লাইনটা, লেজার লাইট অ্যাম্প্লিফিকেশন অন স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। হ্যাঁ, এটা ভালো করে পড়বেন ভাইয়া, এটা আসে পরীক্ষায়। এখন আসেন, কম্পিউটারের সংখ্যা পদ্ধতি 4 ধরনের। বলেন তো কয় ধরনের? 4 ধরনের। এটা যদি পড়তে পারি তাহলে আমাদের ক্লাস শেষ হবে। শেষ হবে না, আমাদের লিঙ্ক আবার দিতে হবে। লিঙ্ক আমরা দিব, সমস্যা নেই। তাও আমরা যতটুকু পারি একটু আলোচনা করি। আমরা 1 মিনিট যখন থাকবে তখন আপনার সাথে গল্প করবো, সবাই গল্প করবেন, কেমন আজকের পরীক্ষা কেমন দিলেন, কেমন। এইভাবে প্রত্যেকটা পরীক্ষা হবে আপনাদের, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, আমরা এখানে প্রিন্টার নিয়ে কথা বলছি। আর কম্পিউটারের সংখ্যা পদ্ধতি 4 ধরনের। একটা হলো বাইনারি, 2 নম্বর হলো অক্টাল, 3 নম্বর হলো ডেসিমেল, 4 নম্বর হলো হেক্সাডেসিমেল। আমরা এটা নিয়ে পরের লেকচারে কথা বলবো। এখন 2 মিনিট আমরা গল্পই করব, যাক না আমাদের থেকে 2 মিনিট। কারণ হলো এটা একটা একটা জটিল বিষয়। যারা ভালো পারেন আইসিটি তাদের জন্য এটা হাস্যকর, আর যারা একদম প্রথম আজকে তাদের জন্য এটা খুবই মানে উপভোগের ক্লাস।